চাইতেই পারো তুমি জি সিরিজ থেকে ফুয়াদ ফিচারিং অ্যালবাম ছাড়তে, চাইতেই পারো চেষ্টা করে দেখতে কে আছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে, চাইতেই পারো তুমি হয়ে যেতে আজকে এফএম চ্যানেলের হিট কোনো আছে। চাইতেই পারেন দর্শক, অর্থহীনের এই গানটি আমি গেয়ে শোনাই। আমার জন্য গান নয়, আমার জন্য অভিনয়। বলেছিলাম অনেক আগে, ভুলে গেছেন কি? কোনো সমস্যা নেই, আপনাদের জন্য আমি এই গানটি গেয়ে শোনানোর ব্যবস্থা করতেই পারি। আর তার জন্য আমি এফএম চ্যানেলের একজন আর্টিস্টের সাথে কথা বলতেই পারি, তার সাথে কথা বলবো। তবে তার আগে আমি আয়েশা খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায় রাতের আড্ডায়। দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠানের নিয়মিত দর্শক তারা তো জানেনই, আর যারা আজ প্রথমবারের মতন আমাদের সঙ্গে এই লাইভ আড্ডায় যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, চাইলে কিন্তু আমাদের আড্ডায় আপনারাও সরাসরি যুক্ত হতে পারেন। তার জন্য কি করতে হবে? চলে যেতে হবে এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে এই লাইভ ভিডিওর উপরে পোস্টে আপনারা একটি ক্যাপশনে দেখতে পারবেন জুম লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে আপনারা আমাদের সঙ্গে সরাসরি আড্ডায় যুক্ত হতে পারেন। এছাড়াও একটি জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চাইলে সেটি ব্যবহার করেও আপনারা জুম অ্যাপ থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। হ্যাঁ দর্শক, যেমনটি বলেছিলাম কথা বলবো, আর কথা বলার জন্য আমি আজকে আমন্ত্রণ জানিয়েছি এক সময়ের জনপ্রিয় আরজে, আবৃত্তিকার, অভিনেতা মীর রাব্বিকে। চলুন কথা বলি তার সাথে। হ্যালো, কেমন আছেন? হ্যালো, আমি খুব ভালো আছি এবং আমি ভীষণ মনোযোগ দিয়ে আমি তোমার কথা শুনছিলাম। তুমি যেভাবে অনুষ্ঠান শুরু করলে, আমরা যখন আরজেইং করতাম বা আমরা যখন শুরু করেছিলাম, তখন যদি তুমি থাকতে আমাদের সবার চেয়ে তুমি বেটার করতে। এত এত ভালো ছিল। ইটস আ হিউজ কমপ্লিমেন্ট ফর মি। ভালো করতে আমার আসলে খুব ইচ্ছা ছিল, মানে ইচ্ছা ছিল বলতে গেলে কি, প্রথমে তো আমি শুনতাম, তারপর আমার একজন ফ্রেন্ডকে দেখে আমার ভীষণ ইচ্ছা হয়েছিল যে আচ্ছা এত সুন্দর করে কথা বলা যায়, তাহলে আমিও হতে চাই। কিন্তু সেই ইচ্ছাটা আসলে অধরাই থেকে গেছে, কারণ আমি বড় হতে হতে আনফরচুনেটলি এফএম রেডিওর যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তাটা এখন একটু ফিকে হয়ে গেছে। এনিওয়ে, একটু না, অনেক কিছুই, মানে অনেক জায়গা থেকে এফএম রেডিও একটা সময় জীবনের একটা অংশ ছিল, পপ কালচারের পার্ট ছিল। একদমই তাই। সেটা এখন বোধহয় ইন্টারনেট হয়ে গেছে, আমাদের স্মার্টফোন হয়ে গেছে। রাইট, সেই গল্পগুলোই আজকে শুনবো। তবে তার আগে রাবি ভাইয়া দর্শকদেরকে কি একটু বলে দিবেন, যারা অর্থহীনের চাইতে পারো দুই গানটি শুনতে চায়, তারা এফএম চ্যানেল থেকে কিভাবে শুনতে পারেন? অনুরোধ করে শুনতে পারে। সেটা কি, মানে আরজেরা যেভাবে বলতো বা আমরা খুব ভালো লাগবে যেভাবে আপনারা আছেন রাতের আড্ডায়, এবং আমাদের আজকের অতিথি আমাদের সাথে আছেন আয়েশা খান, এবং এই অনুষ্ঠানে আমরা আপনারা চাইলে গানও বাজাতে পারি, শোনাতে পারি। যে কোনো গান শুনতে বা চাইতে পারো সেই গানটি শুনতে চাইলে আমাদেরকে রিকোয়েস্ট করুন এসএমএস এর মাধ্যমে, বা ফেসবুক পেজে যান, সেখানে আমাদের লিংক আছে, জুমে আসুন, তারপরে আমাদেরকে জানান, সেই গানটি নিশ্চয়ই প্লে করব। ওয়াও, অ্যামেজিং। মানে আমরা ইনফরমালি কথা বলতাম আসলে। বাট হ্যাটস অফ টু ইওর, এটাকে কি বলবো, স্মৃতিশক্তি। আমি যা যা বললাম তা এত সুন্দর করে আপনি সেকেন্ডের মধ্যে সাজিয়ে বলে দিলেন, এটা কিভাবে সম্ভব হয়? আমাদের বোধহয় মানে সবাইকে এরকম একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হতো সেই সময়ে। আর আমি আরো মুগ্ধ হয়ে দেখতাম যে হিট আর যে আরো মানে হিট বলতে যারা ছিলেন, নীরব ভাই ছিলেন, সায়েম, তারপরে কিবরিয়া ভাই। মানে কিবরিয়া ভাই তো যেইভাবে, কিবরিয়া ভাই এবং তানিয়াপুর একটা শো থাকতো ইউটার্ন, এবং তারা যেইভাবে দুজন কথা বলতেন, মানে এটা বিশ্বাস হবে না যে ওনারা লিখে বলছেন, কিন্তু প্রত্যেকটা লাইন লেখা, একজন লাল কালারের লেখা, একজন সবুজ রঙের লেখা, দুজন পড়ে যাচ্ছেন, এত ইন্টারঅ্যাক্টিভ, এত মানে জলি, এত এনার্জেটিক, মানে আমি মুগ্ধ হয়ে শুনতাম। তো একটা এরা ছিল, এফএম এরা। আমার মনে হয় যে সেই এরাটাই এখন আর নাই আগের মতো। গ্রেট। শুরুতে যখন এফএম রেডিও নিয়ে কথা উঠেই গেল, তখন ফেলে আসা দিনের গল্পগুলো দিয়ে আজকের আড্ডাটা শুরু করি। ওকে, শুরু করা যায়। 2006 সালে রেডিও টুডে ঢাকা এবং চট্টগ্রাম স্টেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের সম্প্রচার শুরু করে। আপনি কিভাবে, কখন আরজে হিসেবে যুক্ত হলেন? আমি আরজে হিসেবে না, আরজে ততক্ষণে নেওয়া হয়ে গেছে এবং বেশ কিছু ট্রেনিং হয়ে গেছে। আমি একদম শেষের মানুষটা। আমি তখন হঠাৎ করে শুনলাম যে বাংলাদেশে একটা এফএম রেডিও আসবে। এফএম রেডিও তখন অন্যরকম ব্যাপার। আমার মনে আছে যে আমরা ছোটবেলায় বিভিন্ন ইন্টারন্যাশনাল যে রেডিওগুলো ছিল সেখানে চিঠি লিখতাম, সেই রেডিওগুলো থেকে আবার পোস্ট কার্ড আসতো, নানান ধরনের গিফট আসতো, হ্যাম রেডিওর একটা কালচার ছিল। তো সেরকম একটা সময়ে রেডিও আসবে, এফএম রেডিও আসবে, একটা বিশাল ব্যাপার ছিল।
তো আমার পরিচিত এক বড় ভাই ছিলেন আমার, সেই বড় ভাই তখন বাংলাদেশ বেতারে কাজ করতেন শাহবাগে। তো ওনার সঙ্গে দেখা করলাম, আমি দেখা করে বললাম যে একটা রেডিও আসছে, এফএম রেডিও, আমি যে কোনোভাবে জয়েন করতে চাই বা কাজ করতে চাই এই রেডিওটার সঙ্গে, কি করা যায়। তো উনি আমাকে খোঁজটা বের করে দিলেন এবং ঠিকানা বের করে দিলেন। আমি আমার সিভি নিয়ে আমি গেলাম। তখন আমি পড়ছি, মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। সো ইয়াং। সো ওই সময় আমার চাকরি হবে কিনা, কারণ ইন্টারমিডিয়েট পাসও না। সো তারপরে সামহাও একটা অডিশনের মতো হলো এবং আমাকে বলা হলো যে আর যে হতে পারবে না, আউটডোর ব্রডকাস্টার হিসেবে শুরু করতে পারো, কাজ শুরু করতে পারো, এবং আই জয়েন্ট। এবং তারপরে অনেক লম্বা একটা জার্নি। প্রশিক্ষণ কি কোনো নিতে হয়েছিল? প্রশিক্ষণ আমাদের সবসময় চলতো। ও আমাদের আমাদের উই হ্যাভ বিন ভেরি লাকি। সেটা রেডিও ট্যুরের ব্যাপারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সময় সেটা রেড এফএম থেকে টিম আসা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রসিদ্ধ মানুষ, লিঙ্গুইস্ট যারা, যারা কথা নিয়ে কাজ করেন, যারা আবৃত্তি নিয়ে কাজ করেন, উপস্থাপনা নিয়ে কাজ করেন, এরকম অনেক মানুষের সান্নিধ্য বা তাদের ওয়ার্কশপ পেয়েছি আমরা। তারপরে আবার যখন আমরা এবিসি রেডিও করছি, এবিসি রেডিও করার মানে শুরু করার আগে আমার কাছে মনে আছে যে আমরা পুরো বোধহয় 1 বছরের মতো শুধু আমরা বিভিন্ন ট্রেনিংয়ের প্রসেসের মধ্যে দিয়েই আছি। তো বাহ! সেই অভিজ্ঞতাগুলো মানে মনে হয় যে কোনো না কোনোভাবে জীবনে রয়ে গেছে কোনো না কোনো জায়গায়। তাহলে প্রশিক্ষণ নেবার ঠিক কতদিন পর আরজে হিসেবে আপনি অনুষ্ঠান শুরু করলেন? আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট আমার মনে আছে যে আমি নুজরাতের সঙ্গে জয়েন করেছিলাম। নুজরাত তখন খুবই ফেমাস, দুপুরবেলা রিকোয়েস্ট শো করতো। তো স্যাটারডে একটা স্পেশাল লাইভ হতো, যেটা আমরা দুজন একসাথে করতাম। শো এর নামটা কি মনে আছে? যদিও অনেক বছর আগের কথা। সানডে স্পেশাল ফাটাফাটি আড্ডা আর সামথিং, এরকম কিছু একটা নাম ওকে। ছিল। হ্যাঁ, এরকম একটা নাম নাইস। ছিল। আরজে হিসেবে প্রথম দিনের প্রথম শোটা কেমন ছিল? ভীষণ আনন্দের, ভীষণ আনন্দের। তখন মানে ওয়েভে নিজের কণ্ঠ যাচ্ছে, কথা বলতে পারছি, এত মানুষ শুনছে। তখন তো অনেক মানুষ শুনতো। তো সেটা অন্যরকম একটা প্রাপ্তি ছিল। সরাসরি এসএমএস করছে মানুষ, কমিউনিকেশন করা যাচ্ছে, যেটা এখনকার মানুষ হয়তো মানে রিলেটই করতে পারবে না, কারণ এখন তো এটা খুব কমন, এটা খুবই স্বাভাবিক। তখনকার সময়ে সেটা একদমই অন্যরকম ছিল। রাইট। আর সেই সময় তো প্রায় সবাই, বিশেষ করে ইয়াংদের মধ্যে এফএম রেডিও শোনার প্রবণতা ছিল খুব। ভীষণ, আহ, ভীষণ। সবার মধ্যে মানে ইয়াং যারা ছিল তাদের প্রত্যেকের পকেটে বা ব্যাগে মোবাইল আর কানে হেডফোন থাকতোই। right, সো সেই সময়টাতে একজন আরজে হিসেবে এফএম রেডিওতে কাজ করে কেমন উপভোগ করেছেন? সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, মানে টেলিভিশনের সঙ্গে রেডিওর পার্থক্য যেটা ছিল বা এখনো যেটা আছে, রেডিও ভীষণ ব্যক্তিগত। টেলিভিশন কিন্তু হয়তো খুব কম মানুষ একা একা দেখছে। টেলিভিশন তখনও একটা ফ্যামিলি এন্টারটেনমেন্টের পার্ট ছিল, ড্রয়িং রুমের এন্টারটেনমেন্টের পার্ট ছিল। রেডিও কিন্তু একদম ব্যক্তিগত। আমার কানের মধ্যে হেডফোন, আমার কাছে আমি কোন চ্যানেল শুনছি, কোন আরজের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি বা কোন ধরনের গান শুনছি, তো সেটার একটা অন্য রকম হৃদ্যতা ছিল। মনে হতো যে প্রত্যেকটা মানুষ যারা আমাকে শুনছে তাদের সঙ্গে বোধহয় একদম খুব ব্যক্তিগতভাবে কানেক্টেড, এবং তারাও ঠিক ওই ব্যক্তিগতভাবেই আমাদের সঙ্গে কথা বলতো, সেটা থ্রু এসএমএস বা ফোন কলস, সেটা যেরকমই হোক না কেন। চমৎকার। শুধু শোনার ক্ষেত্রেই না, আমার মনে হয় সেই সময় ইয়াংদের মধ্যে না একটা মানে এফএম রেডিওর আরজে হতে চাই এমন একটা প্রবণতাও কিন্তু ছিল। Right, right. সো অনেকেই হতে চাইতো, অনেকেই হতে চাইতো। ওই যে সুমন ভাই তো গানই বানিয়ে ফেললেন, চাইতে পারো, যেটা দিয়ে তুমি শুরু করলে। একদমই তাই, একদমই তাই। একটা একটা মানে ক্রেজ ছিল একটা রেডিওর। সো অনেকে তো অডিশন দিতে আসতেন, রাইট? কিভাবে সেই অডিশন প্রসেসটা ছিল? বিভিন্ন রকম হতো। আগে মানুষটা দেখা হতো যে সেই মানুষটার ইন্টারেস্ট কিরকম। আবার অনেকে থাকে গিফটেড, অনেক ট্যালেন্টেড। আবার অনেককে আমরা দেখেছি যে মানে শুরু করেছে ভীষণভাবে সবাইকে, মানে সবাই হয়তো খুব আশাহত হয়ে যাচ্ছে, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে বা ক্রমাগত চেষ্টার মাধ্যমে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে সেটা অসাধারণ। তো দুরকম মানুষই দেখেছি আমরা, পেয়েছি আমরা। পরবর্তীতে যখন মানে প্রডিউসার হয়েছি বা একটা স্টেশনের দায়িত্ব নিয়েছি, তখন তো এই রিক্রুটমেন্ট প্রসেস বা মানুষগুলো বাছাই করা বা এগুলোর মধ্যে আরও বেশি ইনভলভ হতে হয়েছে। তো আমার কাছে মনে হয় যে দুরকম মানুষই এসছে এবং তারা প্রত্যেকেই ভালো করেছে। বিভিন্ন ধরনের মানুষ, যারা গিফটেড, ট্যালেন্টেড, আর যারা অধ্যাবসায় কাজ চেষ্টা দিয়ে হয়েছে।
চমৎকার। এবার একটু জানতে চাই এফএম রেডিওর আরজেদের স্ট্রাগল নিয়ে। বিজ্ঞাপনে দেখেছি এফএম রেডিওর একদম প্রথম বা নবীন আরজে যারা থাকেন তাদেরকে যে শো দেয়া হয় সেটা খুব মানে গভীর রাতের হয় কিংবা খুব ভোরের, তেমন হয়তো বা দর্শক তেমন হয়তো বা শ্রোতা থাকেনও না। আর এর জন্য একজন নতুন আরজেকে অনেক খারাপ সময়ের মধ্য দিয়েও যেতে হয়। আপনার অভিজ্ঞতা কি বলে? আমি যে সময়ে শো করতাম সে সময়ে মানে আমরা যে সময় শুরু করেছি তখন আমরা জানতামই না যে আমাদের পিক টাইম কত, পিক আওয়ার কত বা কোনটা। আমরা হয়তো বিশ্বের অন্যান্য দেশে যেভাবে শো ডিজাইন করা হয় সেরকম একটা আদলে আমরা ডিজাইন করে শুরু করেছিলাম। নীরব ভাই করতেন রাতের শো, রাতভর গান ওনার শো এর নাম ছিল। একটু একটু করে বের হলো যে সবচেয়ে বেশি শ্রোতা রাতের বেলা শুনছে। তারপরে তো রাতের শো হয়ে গেল যে প্রাইম টাইম শো, প্রাইম টাইম শো হয়ে গেল। তো সেটা সময় আসলে নির্ধারণ করে দিয়েছে এবং আমরা মানে শো করতে করতে কাজ করতে করতে আসলে বুঝেছি যে মানুষের ইন্টারাকশন কখন কীরকম হয়। দুপুর বেলায়ও হয়তো মানুষ শুনছে, সকালে যারা অফিসে যাচ্ছে তারাও হয়তো শুনছেন বা তারা হয়তো ইন্টারাক্ট করছেন না, রাতে বেশি ইন্টারাক্ট করছেন, আরও বেশি শুনছেন। তো এরকম নানা ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি, শিখতে শিখতে এগিয়েছি। নতুন আরজেদের প্রতি সিনিয়র আরজেরা কতটা সাপোর্টিভ থাকতেন? ভীষণ ভীষণ, খুবই ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল যতগুলো রেডিওতেই আমরা কাজ করেছি বা আমি ব্যক্তিগতভাবে যে রেডিওগুলোতে ইনভলভ ছিলাম প্রত্যেকটা জায়গায় ছিল মানে খুবই একদম বন্ধুত্বপূর্ণ একটা ফ্যামিলির মতো করে ডিল করা, সেরকমই ছিল। ওকে, এবার তাহলে এফএম চ্যানেলের হিট আরজেদের সম্পর্কে জেনে নেই। হিট আরজে হয়ে উঠতে ঠিক কতটা পরিশ্রমী হতে হয়? অনেক পরিশ্রম করতে হয়, অনেক আপনি পরিশ্রম কি করতে করেছেন? হয়। অনেক কাজ করেছি, ওকে, অনেক কাজ করেছি। আমার মনে আছে যে মানে কৈশোর পেরোনোর সময়টা, সে সময়টা পুরোটাই আসলে মানে রেডিওর পেছনে। সেটা একদম টেকনিক্যাল ছোটোখাটো ডিটেল থেকে শুরু করে কোন সফটওয়্যার আমরা ইউজ করছি, কোন অটোমেশনে আমরা চলবো, কিভাবে আমরা শো ডিজাইন করব, আমরা গান কিভাবে আর্কাইভ করব, আমরা শর্ট কিস কিভাবে নির্ধারণ করব, আমাদের ওয়ার্ক প্রসেস কী হবে থেকে শুরু করে সব কিছুই তো আমাদের আসলে একটু একটু করে করতে হয়েছে এবং সেগুলোর মধ্যে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক আওয়ার্স দিতে হয়েছে। একজন ভালো আরজে হতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? মানুষের সঙ্গে মিশতে পারার ক্যাপাসিটি থাকতে পারা উচিত। তার মানে পৃথিবী কি শুধু প্রচুর নয়, এক্সট্রোভার্ট হতে হবে? সেটা নয়। কথা বলতে গেলেই যে সবাই খুব এক্সট্রোভার্ট সেরকম নয়, কিন্তু এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম হতে পারে। রাইট। খুব ইন্টারেস্টিং একটা ব্যক্তিত্ব যদি কারো থাকে সেটা খুব অ্যাডেড। বিশ্ব সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে, সাহিত্য, গান, সংস্কৃতি, খেলাধুলা, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু নিয়ে জ্ঞান থাকতে হবে, সেটা খুব জরুরি। শব্দের ভান্ডার থাকতে হবে, কথা বলতে পারার মতো দক্ষতা থাকতে হবে, এই তো। এই সব দক্ষতা কি আপনার এফএম রেডিওতে জয়েন করার পর আপনি অর্জন করেছেন নাকি আগের থেকে আপনি আসলে এই সব বিষয়ে দক্ষ ছিলেন? সেটা আমি বলতে পারবো না, আমি বোধহয় এখনো অতটা দক্ষ না। আমার মনে হয় আমি এটা আপনার এখনো, বিনয়। না না একদমই না, আমি এখনো শিখছি, এখনো শিখছি। আমি অনেক লাকি যে আমি অনেক ছোটবেলা থেকে মানে অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি অনেক ছোটবেলায়। আমি একটা অনুষ্ঠান উপস্থাপনা করতাম একটা সময় দেশ টিভির জন্য। সেখানে আমি অনেক গুণী মানুষের সঙ্গে অনেক ঘোরাফেরা করেছি। তো ওই ঘোরাফেরা তো একটা ছোট্ট একটা পার্ট, কিন্তু সেটার আগে থেকেই মানুষগুলোর সঙ্গে কিন্তু আমার পরিচয় বা হৃদ্যতা বা তাদের সঙ্গে কথা বলবার মতো, একসঙ্গে বসবাস করবার মতো বা সময় কাটানোর মতো একটা সৌভাগ্য বা একটা সময় আমার গেছে। তো এই মানুষগুলোর সঙ্গে আমি যত মিশেছি তত বোধহয় জেনেছি যে কত কম জানি বা জানার পরিধিটা আসলে কত বড়। তো সেই জায়গা থেকে আসলে অনেক পিছিয়ে আছি, অনেক জানতে হবে, অনেক শিখতে হবে এখনো। বাহ, আসলে আসলে আমার কাছে মনে হয় যে জানার কোনো শেষ নেই। যত জানার আগ্রহ তৈরি হয় তত বেশি আরো জানতে ইচ্ছা করে এবং খুব থাকে না যে গভীরে যে জানতে ইচ্ছে করে। এই যে আপনি বললেন যে পাশাপাশি উপস্থাপনাও করেছিলেন, এফএম রেডিওতে যখন আরজে হিসেবে কাজ করছিলেন তখনই কি উপস্থাপনা করার অফারটি এসেছিল? হ্যাঁ, তখনই আসে এবং ধ্বনিচিত্র 20 মাইলস এশিয়াটিক এটা ডিজাইন করেছিল এবং তারপরে আমি অডিশন দিয়েছিলাম। আমার মনে আছে যে বেশ কয়েকজন হোস্ট হিসেবে ভাবা হচ্ছিল, আমি অডিশনও দিয়েছিলাম
এবং যে মানুষগুলো শর্ট লিস্টেড ছিল যাদেরকে নিয়ে শোজ হবে তাদের সঙ্গে এক ধরনের আমার যোগাযোগ বা জানাশোনাও ছিল। তো সব কিছু মিলিয়ে ওনারা মনে করেছিল যে আমি শুরু করতে পারি শোটা, এবং ওই সময়ের জন্য এটা খুব অন্যরকম একটা আইডিয়া ছিল। আচ্ছা, এখান থেকে আমরা শুনবো, কিন্তু এই মুহূর্তে একটা ভিডিও বিরতি। কলে একজন আমাদের ওকে, সঙ্গে যুক্ত ওকে, ওকে। হয়েছেন। দেখে নিই কে আছেন আমাদের আছেন সঙ্গে আমাদের ভিডিও সঙ্গে? কলে। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আছে লিটন ভাই, এবং লিটন ভাই সম্পর্কে আমি একটু বলি। আমি যে Please. তোমাকে একটু আগেই বলছিলাম যে একদম ছোটবেলায় আমরা যে ছোট ছোট করে থিয়েটার করবার আগে আমরা গ্রিন রুমে যে আলোচনা করছিলাম যে হ্যাঁ। খুব সিরিয়াসলি থিয়েটার করবার আগেই যে আমরা থিয়েটারের যে চর্চার মধ্যে ছিলাম, সেটা পাড়ায় ছোট ছোট অনুষ্ঠান থেকে শুরু করে প্রত্যেক বছর একটা দুটো প্রোডাকশন করা বা ওয়ার্কশপের আয়োজন করা, এই পুরো ব্যাপারটা যে মানুষটার জন্য বা যার হাত ধরে আসলে আমাদের বিহঙ্গ যে একটা বড় নাটকের দল হয়ে ওঠা, যে নাটকের দলটি এখনও কাজ করে যাচ্ছে এবং বিহঙ্গের হয়ে এত শোজ বা এত কিছু করা, এর পেছনের মানুষটা হচ্ছে লিটন ভাই। তো লিটন ভাই না থাকলে বোধহয় আমার এই ফাউন্ডেশনটা, এই জায়গাটা, এই জার্নিটা হয়তো এরকম নাও হতে পারতো। বাহ, অনেক ধন্যবাদ ওনার পরিচয়টা আমাদের দর্শকদেরকে দিয়ে দেওয়ার জন্য। এখন হয়তো বা দর্শকরাও আমাদের এই আড্ডায় কানেক্ট করতে পারবে নিজেদেরকে। প্রথমে ভাইয়া আপনাকে আমন্ত্রণ জানাই রাতের আড্ডা অনুষ্ঠানে। আপনার অডিওটা বোধহয় মিউট আছে ভাই, আপনি একটু আনমিউট করে আমাদের সঙ্গে কথা বলবেন। আমার এখানে কিন্তু মিউট আনমিউট দেখাচ্ছে না। হ্যাঁ, এবার আমরা শুনতে এবার পাচ্ছি আমরা শুনতে আপনাকে। পাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর খুব ভালো লাগছে যে আপনাদের রাতের আড্ডায় যুক্ত হতে পেরেছি। আর রাব্বি, আসলে রাব্বির ব্যাপারে কি বলবো, শুনছিলেন রাব্বির কাছ থেকেই ওর ছোটবেলা এবং বেড়ে ওঠা। রাব্বি যথার্থই বলছিল। রাব্বির মনে আছে 2000 সালে আমরা যখন বিহঙ্গ থিয়েটারের বিহঙ্গ নাট্য দলে যাত্রা শুরু করি, তারও আগে যদি আমি একটু পেছনের দিকে যাই, প্লিজ। তাহলে আমি যখন ঢাকাতে লেখাপড়ার জন্য চলে আসি, তখন রাব্বি স্কুল পড়ুয়া একজন কিশোর। তো আমি প্রতি বছর পাড়াতে যেতাম। তখন প্রতি কুরবানিতে এবং রোজার ঈদের পরে জাহান প্যাথোলজির পাশের মাঠে, রাব্বি তোমার মনে আছে, ওইখানে আমরা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করতাম। এবং আপনি চিঠি লিখতেন হলুদ খামে, আপনি আমাকে ঢাকা থেকে চিঠি লিখতেন যে আমরা এই করব, প্রস্তুত থাকো, অনেক কিছু করতে হবে, অনেকদিন রিহার্সাল করতে হবে। বাহ, তখন তো কুরিয়ার ছাড়া আমাদের আসলে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। আমি সেই 2000 আগের 97 থেকে 2000 এর মধ্যে এই সময়টার কথা। তো তখন মাঠে আমরা 369 নামে ইত্যাদির আদলে অনেকটা এই একটি ম্যাগাজিন অনুষ্ঠান আমরা পাড়াতে করতাম। তখন এই ইত্যাদির মতো নাট্যাংশ, মেসেজ সমাজের জন্য, সেই ছোট ছোট নাট্যাংশে প্রথম এই রাব্বির অভিনয় শুরু হয়, এটা পাড়ার মধ্য থেকে আর কি, আমাদের মহল্লার মধ্য থেকে আর কি। তারপরে তো 2000 সালে আমরা বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র যাত্রা শুরু। সেই থেকেই রাব্বি অসংখ্য নাটকে আমাদের মঞ্চে কাজ করেছে, ঝিনাইদহের বাইরে, যশোরে, কুষ্টিয়ায়, খুলনাতে, এমনকি ঢাকাতেও অসংখ্যবার আমরা শো নিয়ে এসেছি। আর রাব্বির আরেকটি ভালো গুণ ছিল, সে বাচিক শিল্পী ছিল। ছোটবেলা থেকে চমৎকার কবিতা আবৃত্তি করতো, এবং স্কুল জীবনে অসংখ্য জাতীয় পদক তার আছে, জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে আবৃত্তিতে। তো সব মিলিয়ে রাব্বির মধ্যে তখন থেকে একটি সম্ভাবনা কিন্তু ছিল যে তারপরে এবিসি রেডিওতে আসা, রাব্বি ঢাকাতে শিফট হয়ে সেখানে তার জীবনযাপন, নতুন করে তার সংগ্রামী জীবন শুরু করা, অর্থাৎ দীর্ঘ ইতিহাস রয়েছে রাব্বির এখানে আসার পেছনে। অনেক অজানা তথ্য আপনার থেকে জানলাম। একটু ছোট করে জানতে চাই ভাইয়া, মঞ্চর থেকে ছোট পর্দা হয়ে বড় পর্দায় আপনি আপনার এই কাছের ভাইটিকে দেখেছেন, কেমন লাগে? একজন বড় ভাই হিসেবে কেমন লাগে? সত্যি খুব গর্বিত অনুভব করি। মানে আসলে নিজের সৃষ্টি যখন সামনে থাকে, এর থেকে বড় সুখকর অনুভূতি আর কিছু হতে পারে না। ভাইয়া, ইউ আর সো ব্লেসড। আমি আসলে অনেক ব্লেসড। লিটন ভাই যে কিভাবে আমাদেরকে ধরে ধরে কাজ করিয়েছেন, কিভাবে যে ওয়ার্কশপ করিয়েছেন, কিভাবে ধরে ধরে, মানে সবচেয়ে বড় প্রোডাকশন ছিল আমাদের কবিয়াল, তারাশঙ্করের কবি থেকে লিটন ভাই ওটা পুরো চিত্রনাট্য লিখে এত বড় স্ক্রিপ্ট,
আমরা যে কিভাবে এবং উনি কিভাবে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে ধরে ধরে কাজ করাতেন, সেই সময়টা আসলে অনেক অন্যরকম এবং খুবই ব্যক্তিগতভাবে ভীষণ ইমোশনাল, খুব কাছের আমাদের দুজনের জন্যই সময়টা। আমি দেখতে পাচ্ছি দুইজনের চোখই আনন্দ অশ্রু দিয়ে ভরে গিয়েছে। লিটন ভাইয়া, অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আপনাকে অনেক ধন্যবাদ আর রাতের আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং রাব্বি ভাইয়ের প্রসঙ্গে আমাদের সাথে অনেক তথ্য শেয়ার করবার জন্য। থ্যাংক ইউ লিটন ভাই, আপনি না থাকলে বোধহয় আমার পায়াত অন্যরকম হতো, আমি হয়তো আজকে এখানেই থাকতাম না। থ্যাংক ইউ। না, ছোট্ট করে একটু বলে শেষ করি আর কি। আসলে অনেকেই স্বীকার করে না, তার পেছনকে ভুলে যায়, শিকড়কে ভুলে যায়। ভালো লাগে তখনই রাব্বি যখন মনে করে। ভালো থেকো রাব্বি, শুভরাত্রি। আপনি অনেক ভালো থাকবেন, শুভরাত্রি আপনাকে। দর্শক, আড্ডা দিতে দিতে আমি দেখতে পাচ্ছি আমার অতিথির চোখ একদম অশ্রু দিয়ে ভরে গিয়েছে। কথা বলছিলাম উপস্থাপনা নিয়ে। রাইট। সো বেশ কিছু টেলিভিশনে আপনি উপস্থাপক হিসেবে কাজ করেছেন। উপস্থাপনা কতটা উপভোগ করেন? ভীষণ ভীষণ। একটা মানুষ সম্পর্কে জানা যায়, একটা মানুষ সম্পর্কে অনেক কিছু বোঝা যায়। তার চেয়ে বড় কথা যে উপস্থাপনা ব্যাপারটা এরকম যে কোন দুজন মানুষ কথা বলছে তার উপরে ডিপেন্ড করে যে আসলে কন্টেন্টটা কীরকম হয়ে উঠবে। উপস্থাপকের সঙ্গে যে অতিথি, তাদের ডাইমেনশনটা কেমন, তাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা কেমন, তাদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বলি বা জানাশোনা কেমন, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আসলে কন্টেন্টটা কী বের হয়ে আসবে, গল্পটা কোন দিকে যাবে, কথা কোন দিকে আগাবে। সো সেটা আমার কাছে ভীষণ উপভোগ্য ছিল একদিক থেকে এবং শিক্ষার ছিল। আমি যে মানুষগুলোর সঙ্গে মানে যে যাদের সান্নিধ্য পেয়েছি উপস্থাপনা করবার কারণে, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আমার জীবনের এক একটা ছোট ছোট মাইল ফলকের মতো অভিজ্ঞতা হিসেবে রয়ে যাবে আমার। ছিল পাস্ট টেন্স, তাহলে উপস্থাপনায় নিয়মিত হলেন না কেন? ওই যে যখন পেছনে চলে গেলাম আসলে, যখন একটা রেডিওর এত বড় টিম ম্যানেজ করতে হয়, যখন রেডিওটা মানে সেটা সেলস ডিপার্টমেন্ট থেকে শুরু করে আর্কাইভ ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব কিছু ঠিকমতো চলছে কিনা যখন ওইটার পেছনে চলে যেতে হয়, তখন হয়তো সামনে এসে কথা বলাটা তখন খুব বেশি সময় হয়নি। একটু একটু করে গুটিয়ে নেওয়া ওখান থেকেই এবং পেছনে চলে যাওয়া, তো সেই জন্য আর করা হয়নি। আমার এখন মনে হয় যে আমাকে যদি এখনও আবার কেউ মানে সেরকম কোনো স্পেশাল কোনো কিছু ডিজাইন করে যদি বলে, আই উড লাভ টু ডু, আবার করতে চাই। স্পেশাল ডিজাইনের কথা যেহেতু আসলে, তাহলে বলতেই হয় এই তো কয়েকদিন আগে সম্প্রতি MW বাংলাদেশের আয়োজনে মায়া বেঙ্গল ইন মোশনের তৃতীয় আসরে আমি রেড কার্পেট উপস্থাপনা করেছি, কিন্তু আপনি আর আজরা মাহমুদ আপু দ্বিতীয়বারের মতন আপনারা মূল অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন। এটাও আমার জন্য এবারের অভিজ্ঞতা কেমন ছিল? ভীষণ একটা পাওয়ার মতো। মানে কতবার ছিল রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের বিভিন্ন সময় নিয়ে কথা বলা, তার বিভিন্ন ভাব নিয়ে কথা বলা, তার বিভিন্ন ধরনের গান বা লেখনী নিয়ে কথা বলা এবং যে অডিয়েন্সের সঙ্গে কথা বলা, সেটা অন্যরকম। এবার পল্লীকবি জসীমউদ্দিন ছিলেন, তো এটা ভীষণ প্রাণের হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে বেঙ্গল ইন মোশন এটা আমার একটা অংশ হয়ে গেছে এখন। এটা প্রত্যেক বছর আই লুক ফরওয়ার্ড, যেটা আবার কখন হচ্ছে, কখন হবে, আর এবার কাকে নিয়ে কথা বলবো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাব, তবে তার আগে আমাদের জন্য একটা সারপ্রাইজিং ভিডিও কল নাকি অপেক্ষা করছে, একটু দেখে আসি কে আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইয়া। ব্রাদার, আমরা দুইজনে ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছে, দেখতে সুন্দর লাগছে দুজনকে, সাদা কালো। আমার পছন্দের মানুষ। হ্যাঁ, এক্ষুনি গল্প ভাবা শুরু করেন আমাদের সঙ্গে কথা বলে। অনেকদিন কাজ হচ্ছে না আমাদের একসঙ্গে। আচ্ছা, কাজ হচ্ছে না, আমি এটা নিয়ে আগেই বলি। আমি তো জাহিদ প্রীতম ভাইকে ডিয়ার কমরেড বলি, কারণ আমার কাছে মনে হয় ওনার হাত ধরে অনেক নতুন, এমনকি পুরাতনও যারা আছেন তারা আসলে নতুন একটা পথের দিশা পায়। সো কমরেডের যা কাজ সেটাই আসলে উনি পালন করেন এবং খুবই সুন্দরভাবে নিষ্ঠার সাথে। এবং আমি একটু জানতে চাই, না আমি প্রশ্নে যাবো, তবে তার আগে আমি স্পেশাল একটা কোয়েশ্চেন রেডি করে এনেছি। প্রীতম ভাইয়া, বুক পকেটের গল্পে আপনি রাব্বি ভাইকে নিয়ে মানে বুক পকেটের গল্পে কাজ করার পর আপনি রাব্বি ভাইকে নিয়ে পরপর 3টা প্রোডাকশন করে ফেলেছেন। এই কেমিস্ট্রির পেছনে মানে এই কেমিস্ট্রির পেছনের কাহিনীটা আমি জানতে চাই, যে রহস্যটা কি আপনাদের? আর এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি লিটন ভাইকে নিয়ে যেমন বলছিলাম যে ছোটবেলায় লিটন ভাই না থাকলে হয়তো আমার প্যাথ এটা হতো না, এই ধরনের হতো না। আর আমার সেকেন্ড
মানে প্যাথ যদি কেউ চেঞ্জ করে থাকে সেটা হচ্ছে জাহিদ প্রীতম। জাহিদ প্রীতম না থাকলে, বুক পকেটের গল্প না থাকলে আমি যে আজকে রেগুলার কাজ করছি বা অভিনয়টাকেই আমি প্রাধান্য দিচ্ছি, এটাই আমার একমাত্র কাজ বলে বিবেচনা করছি, বা মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছি সেটা হতো না। তো সেটার জন্য একটা বড় মাইলস্টোন তৈরি করে দেয় আমার জীবনের একটা বড় পার্ট হচ্ছে জাহিদ প্রীতম, এবং এটা আমি সারা জীবন মনে রাখবো। চমৎকার। প্রীতম ভাইয়া, এবার আমার প্রশ্নের উত্তরটা দেন তো, আপনাদের কেমিস্ট্রি পেছনের কাহিনী কি? তোমার তো আরো জেলাস লাগবে, কারণ হচ্ছে তিনটা না। আচ্ছা, তো আমি যখন বুক পকেটের গল্প লিখছি, বুক পকেটের গল্প মনে হয় আমার প্রথম একদম রোমান্টিক ফিকশন, যে আমি আসলে রোমান্টিক ড্রামাগুলোতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আমি থ্রিলার লাভার, মিস্ট্রি লাভার। কিন্তু যার কথা না বললেই নয়, আমার সহধর্মণি যে প্রিয়ন্তি, ও আসার পর আমার জীবনে আসলে আমি শুদ্ধ প্রেমের দেখাটা পাওয়ার পরে আমি ভাবলাম যে তাহলে এটা আমি আসলে ছড়িয়ে দিতে চাই। আম, তো আমি ভাবলাম যে একটা গল্প চুজ করি, কিন্তু গল্পটার মধ্যে না আমি আসলে আহ, পুরাতনদেরকে তো আমরা অনেক রোমান্স করতে দেখেছি স্ক্রিনে, এবং গল্পগুলো আসলে গদ বাঁধা ছিল না, মানে গদ বাঁধা কোনো রোমান্টিক গল্প ছিল না যে একদম মেয়ের পিছনে ছেলে ঘুরছে, ছেলের পিছনে মেয়ে ঘুরছে, এরকম কিছু ছিল না। তো বুক পড়া গল্পের প্রত্যেকটা ক্যারেক্টার না আসলে স্ক্রিনে নিজেদের সাথে নিজেরা প্রেম করেছে। সো নিজের প্রতি ভালোবাসাটা, সো এরকম একটা মানুষ দরকার যার প্রতি আসলে যে কারোর একটা মোহ সৃষ্টি হয়। মানে দেখবা ছয়জন যে ক্যারেক্টার ছিল, প্রত্যেকে আলাদা একটা বৈচিত্র্য, মানে বৈশিষ্ট্য বহন করে। মীরাবি ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হচ্ছে চায়ের দোকান, হ্যাঁ, 3 নম্বর রোডে। রাইট। তখন ভাইয়া চা খাচ্ছিল, আমি চা খাচ্ছি বাইরে। ভিতর থেকে আমি শুনতেছি হচ্ছে ধারাভাষ্য, যে মনে হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট লাইভ ম্যাচ হলে যেরকম লাগে। আমি বলতেছি যে আজকের কি খেলা আছে নাকি, মানে কোথায় রেডিও চলতেছে বা কিছু। আমি ভিতরে গিয়ে দেখি একটা লোক এত সুন্দরভাবে কথা বলতেছে, সুইট। মানে মানে খুবই সুন্দর। এরপরে আমি ভাবলাম যে আচ্ছা, ভাইয়ের সাথে তাহলে কে। আমার সাথে ইয়া ভাই ছিল, জুবাইর ভাই ছিল। জুবাইর ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কে? বলে যে উনি মনে হয় ভয়েস আর্টিস্ট হিসেবে আছেন, আর যে মনে হয় সেও খুব ভালো করে চিনতো না। ফর্চুনেটলি যে আমরা হচ্ছে পুনর্মিলনের ইয়া নিচ্ছিলাম, আমি ক্রিয়েটিভ প্রডিউসার ছিলাম। তো ওইখানে হচ্ছে ভাইয়ার সাথে আমার দেখা হয়েছে। রাইট। তো ভাইয়াকে বলার আগে ভাইয়া আমাকে আসলে আম, আমার কাজের প্রশংসা করলেন। বললেন যে ভাই আপনার, আমি এখানে আসছি অডিশন দিতে, বাট আমি আপনার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগতেছে। আমি দেখলাম যে এই যে তখন আমি হয়তো 4-5টা কাজ করেছি। আমিও মানে বললাম না যে বুক পোয়াটা গল্প আমাদেরকে আসলে পুনর্জন্ম করিয়েছে। ইন্ডাস্ট্রিতে আমরা অনেক কাজ করছিলাম, অনেক ভালো কাজ করছিলাম, কিন্তু হয়তো ক্লিক করছিল না। কিন্তু নতুনদেরকে নিয়ে এরকম একটা গল্পের মাধ্যমে, এবং মীরা বিবেকে দেখে আমি ওই যে মাথায় ঘুরতেছিল গল্পটা, ভাইকে জাস্ট বললাম যে ভাইয়া 6-7 দিন পর আপনার সাথে দেখা করতেছি, আপনার জন্য একটা ক্যারেক্টার আছে। দেখেই মনে হয়েছে ওসি মাহফুজ। তো আই বিলিভ, যেটা আমি বিশ্বাস করছি সেটা আসলে দর্শকও বিশ্বাস করছে, এবং এই ভালোবাসাটা আমরা এখনো পাচ্ছি। মানে কোনো কিছু 4টা কাজ করছি অবশ্যই, কিন্তু ওসি মাহফুজকে এখনো পর্যন্ত কোনো কাজ বিট করতে পারেনি। তো এটা আমার একটা আফসোস হয়েছে। তো দেখা যাক কি হয়, ভালো কাজ হবে। আপনিও আফসোস করেন? বাবা, জেনে ভালো লাগলো। আমার দল ভারী হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, নতুন কোনো একটা ক্যারেক্টার দরকার যেটা ওসি মাহফুজকে ছাড়িয়ে যাবে, সেই চেষ্টা আমরা করতে অলরেডি থাকি। 3বার করেছো, আর না থাক। না, প্রীতম ভাই আমাকে ছাড়া কন্টেন্ট বানাবে না, জেলাস করি একটু তোমাকে আমি। আপনি এবং তানভীর ভাইয়া, হ্যাঁ। রাইট? হ্যাঁ, আমাদেরকে একটু সুযোগ দিয়েন ভাইয়া মাঝে মাঝে। আমি আসলে হিরো বলতে যাদেরকে বুঝি আর কি, মানে যেরকম দেখি আর কি, যে আমার কাছে না হিরো মানে হচ্ছে মানে ড্যাশিং, মানে ফিজিক্স খুব ভালো হবে এরকম। আমার কাছে মনে হয় যে আমার পাশের বাড়ির ছেলেটা আমার কাছে হিরো হইতে পারে আমার মধ্যে। তো ইয়াদের মধ্যে না নেক্সট ডোর নেইবার, তারপর হচ্ছে একদমই আপন, মানে মনে হচ্ছে আমার বাসা বড় ভাই যেরকম হয়। তো আমি মিরাবি ভাইয়ের আশেপাশে থাকলে আমি নিজেকে ওই ফিলটা লাগে আমার কাছে, যে ভাইয়ের কাছে আমি শুধু ফিকশন বা ইন্ডাস্ট্রি না, আমি অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করি, আমাদের অনেক পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ। তো ওই গার্জিয়ান এঞ্জেল বলা যায় ভাইয়াকে আমার জীবনে। আর তুমি তো আছোই, সেজন্য তো আমাদের অনেক কথা হলো, আমরা কাজ করতে চাই অনেক। মানে বুক পোর্টে গল্প না শুধু, আমি আমার প্রত্যেকটা চরিত্রকে আবার তাদের সাথে কাজ করতে নিষ্ক্রিয়া থাকে আমার মধ্যে। কিন্তু তোমরা তো জানো আমি আসলে গল্প আসলে খুব বেশি বলি না, বছরে 2-1টা বলি। তো যে যারা আমার ভীষণ আছে তাদের সাথে, কিন্তু সবার সাথে কাজ করার ইচ্ছা আমার প্রথম। আমি সবাইকে খুব ভালোবাসি।
বাহ, চমৎকার, অনেক ভালো লাগলো প্রীতম ভাই আপনাকে দেখে। আপনি আমাদের রাতের আড্ডা দেখছেন। আমি জানি যে আপনি আপনার প্রত্যেকটা সন্তানকে, মানে আপনার কাজগুলোকে আপনি যেমন ভালোবাসেন, তাদের সাথে যারা যুক্ত তাদেরকে আপনি একই রকম ভাবে ভালোবাসেন। আপনিও কিন্তু আমাদের ভালোবাসার একজন মানুষ। ভীষণ ভালোবাসার একজন মানুষ। এবং আমি একটু ছোট করে যুক্ত করি যে আমি ওই সময়টাতে আমি একটা গ্যাপের মধ্যে ছিলাম। মানে আমি খুব সিরিয়াসলি আমি না কমিউনিকেশন করছি না অন্য কিছু করছি, আমি ভাবছি যে আমি কোন দিকে কনসেন্ট্রেট করব। তো এমন একটা সময় উনি আমাকে বললেন যে এরকম বুক পকেটের গল্প নামে এরকম একটা ভাবছি বা এরকম একটা ক্যারেক্টার, তো আপনি কি করবেন কিনা, করতে চান কিনা? আমি চাই আপনি করেন। তো তখন হচ্ছে ইউটিউবে মানে ভিউ না থাকলে আসলে কাউকে নিয়ে কেউ কাজ করছে না বা, তো আমি বললাম যে আমাকে তো কেউ চেনে না, বা ইউটিউবের দর্শক তো আমাকে চেনে না। আমি মাঝে মধ্যে ওটিটির কাজ করা, সেটা তো একদম মানে রেগুলার দর্শকের জন্য না বা ম্যাস পিপলের জন্য ওরকম পৌঁছানো কাজ না। তো আমি বললাম যে আমি করতে পারি, আপনি কিভাবে ম্যানেজ করবেন বা আপনাকে প্রডিউসার করতে দিবে? তো হি ওয়াজ লাইক যে আমি আমার মতো করেই কাজটা করব, আমার মতো করে হলেই করব, না হলে করব না, অ্যান্ড হি ডিড ইট। এবং আমার কাছে মনে হয় যে মানে জাহিদ প্রীতমের ওই ভিশন এবং ওই আত্মবিশ্বাস ছিল বলেই হয়তো ওসি মাহফুজ হয়ে উঠেছে। এই জন্যই কিন্তু আমি তাকে ডিয়ার কমরেড বলি। কিন্তু ডিয়ার কমরেড, এই মুহূর্তে আপনাকে আমার বিদায় জানাতে হবে, কারণ ভাইয়ার সাথে আমার অনেক অনেক আড্ডা দেওয়া বাকি। তার যারা দর্শক ভক্ত আছে, শ্রোতা ভক্ত ছিলেন, তারা সবাই অনেক অনেক কিছু জানতে চায় তাদের প্রিয় মানুষকে নিয়ে। তার জন্য আজকের মতো এই ভিডিও কল থেকে বিদায় দিচ্ছি আপনাকে। সবাই ভালো থাকবে, আর হচ্ছে আমাদের অনেক কাজ হবে, অনেক কাজ হবে, আরো একটা কাজ আমরা করতে চাই ইনশাআল্লাহ, সামনে আরো ভালো ভালো কাজ হবে। কাজটা টুগেদার। ভালোবাসা নেবেন ভাই। অনেক ভালো থাকেন ভাইয়া, শুভরাত্রি। শুভরাত্রি। আচ্ছা, কিছু মানুষ না আপনাকে নিয়ে অনেক অনেক কমেন্টস করেছে, অনেক সুন্দর সুন্দর বার্তা দিয়েছে, সেগুলো একটু পড়তে চাই। আসলে ওকে, আমিও শুনতে চাই। যদিও বার্তা আপনি একটা সময় পড়তেন, আজকে আমি পড়ে হ্যাঁ, দিচ্ছি। প্লিজ। আমাদেরকে কমেন্টস করেছেন আজাদি হোসেন। আচ্ছা, উনি আমাদের একজন রেগুলার দর্শক, কিন্তু আমি প্রায় ওনার কমেন্ট পাই। আজকেও পেয়েছি। নাও ওয়াচিং মাই ফেভারিট শো রাতের আড্ডা ইন লাইভ। টুডেজ গেস্ট ইজ অ্যাক্টর মীর রাব্বি। সো ওয়েলকাম টু রাতের আড্ডা। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। থ্যাংক ইউ। আমির লিখেছেন, বঙ্গতে পরিচালিত এনকাউন্টার আমার দেখা রাব্বি ভাইয়ের বেস্ট একটা নাটক। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অন্য কাজও দেখবেন অবশ্যই। এমডি আরমান হোসেন লিখেছেন, ভয়েসটা অনেক ভালো লাগে, একটা কবিতা আবৃত্তি করে শোনাবেন, ভালো হতো। আচ্ছা, আমরা রিকোয়েস্টটা রাখার চেষ্টা করছি। ফারহানা লিখেছেন, লং ড্রাইভ নাটকে রাব্বি ভাইয়ের ডায়লগ ডেলিভারি অসাধারণ ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। ডায়লগ ডেলিভারি নিয়ে তো অনেক অনেক প্রশংসা আপনার শুনি, কিন্তু আমার যতদূর মনে পড়ে, আমি এফএম রেডিওতে আপনাকে যতবার শুনেছি বা যতটুকু শুনেছি, কিংবা আপনার উপস্থাপনা যতটুকু দেখেছি, তখন কিন্তু আপনার ভয়েসটা এরকম শোনাতো না। আপনার ভয়েস যথেষ্ট পরিবর্তন হয়েছে। এই রূপান্তরটা কিভাবে হলো সেটা জানতে চাই। জানি না, এটা বোধহয় মানে বয়সের সঙ্গে সঙ্গে। আসলেই? হ্যাঁ। না, আমার মনে হয় এটার পেছনেও কোনো রহস্য আছে। কোনো কিছুই না, বরং ছোটবেলায় অনেক কিছু করা হতো, অনেক ওয়ার্কশপ করা হতো, অনেক প্র্যাকটিস করা হতো, শ্বাসের বা আরো বিভিন্ন ধরনের প্র্যাকটিসেস যা থাকে সেগুলো করা হতো। এখন তো হয় না। এখন আমার প্র্যাকটিস মানে হচ্ছে যে আমি ওই যে বিজ্ঞাপনের পেছনের ভয়েসটা যখন দিতে যাই, সেটা তখন 30 সেকেন্ডের মধ্যে পড়তে হবে, এতগুলো ইনফরমেশন, এতগুলো কথা বলতে হবে, কিভাবে বলা যায়, তো সেটাই ট্রাই করতে থাকি। ওটাই আমার এখন প্র্যাকটিস, আর তো কিছু করা হয় না। এই যে ভয়েস ওভারের কথা বললেন, এটাও কি যখন আর্জিং করছিলেন তখনই কি ভয়েস ওভারের কাজগুলো, মানে বিজ্ঞাপন চিত্রে ভয়েস ওভারের কাজগুলো কি তখন থেকেই করা? তখন শুরু করি আমি। তখন হচ্ছে খুব নাটকীয়ভাবে, তখন আমার এলাকার আরেকজন বড় ভাই, উনি অভিনয় করেন, ওনার নাম হচ্ছে লিটন, উনিও লিটন। তো উনি বেতারে কাজ করতেন, বিটিভিতে কাজ করতেন। উনি হচ্ছে অডিও নাটক থেকে শুরু করে অডিও বিভিন্ন বাংলাদেশ বেতারের অনেক কাজ থাকতো, যেটা অন্য স্টুডিওতে যেত, সেগুলোতে কাজ করতেন। তো উনি আমাকে ধরিয়ে দিয়েছিলেন, উনি এবং শিউলি আপা, এই দুজন মানুষ আমাকে ধরিয়ে দিয়েছিলেন। তো আমার মনে আছে যে যখন আমি রেডিওতে জয়েন করলাম, তার কিছুদিন পরই সেই পল্টনে স্টুডিওতে ভয়েসে, তখন আমার প্রথম ভয়েস দেয়া, তখন স্পুল
তখন তার কিছুদিন পরে ডিজিটাল এলো আর কি। আচ্ছা। আমি তখন অনেক ছোট, তো রেডিওর কোনো একটা অনুষ্ঠানের ছোট ছোট পার্ট পড়তাম, সেটা মনে আছে। আচ্ছা, এফএম তারপরে রেডিও, আস্তে আস্তে ওই যে বিজ্ঞাপনের পেছনে ভয়েস দেয়া। বাহ, এফএম রেডিও নিয়ে একটা অভিযোগ ছিল, তখনও ছিল, এখনো আছে। এখনো আছে। সেটা হচ্ছে শব্দ উচ্চারণ এবং বাংলিশ কথা বলা। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? সব ধরনেরই তো ছিল। আমার 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 মনে হয় যে সব ধরনের অপশনস মানুষের কাছে ছিল। যারা বাংলায় কথা বলছে তারাও ছিল, যারা মিক্স করে কথা বলছে তারাও ছিল। তো সেটা আসলে আমার কাছে মনে হয় যে শ্রোতা দিনের শেষে বা দর্শক দিনের শেষে যেটা পছন্দ করে। আবার আমি এটাও বিশ্বাস করি যে একজন দর্শক বা শ্রোতা দুটোই পছন্দ করতে পারে। তো সেটা কাউকে কারো বিপক্ষে বা প্রতিপক্ষ হিসেবে দাঁড় না করিয়ে দিলে দুটোর ভেতরে যে ভালো জিনিসটা আছে সেটাকে যদি অ্যাপ্রিসিয়েট করা যায় সেটা ভালো হয়। বাহ, খুব সুন্দর বলেছেন আপনি। একটা ব্যাপার আমি খেয়াল করতাম, আরজে হিসেবে যারা মেল আরজে ছিলেন তাদের প্রতি তো শ্রোতা ভক্তদের একটা ক্রেজ ছিল যে এই সুন্দর সুমধুর ভয়েসের পেছনের মানুষটা কে, মানুষটিকে, হ্যাঁ, সেটা হ্যাঁ। দেখতে চায়। বস্তায় বস্তায় চিঠি আসতো নীরব ভাইয়ের জন্য। হ্যাঁ, আপনার জন্য আসেনি না না, কখনো? আমাদের জন্য এত আসেনি। আমি একটা শো করতাম পরে এবিসি রেডিওতে, পোকা। ওইটা একটা কাল্ট শো এর মতো ছিল। আচ্ছা। সেটা নিয়ে আমরা আমরা মানে পাগলামির মতো কথা বলতাম, কবিতা বলতাম, আমরা অন্যরকম করে আমরা জীবনবোধ নিয়ে কথা বলতাম। তো সেটাতে হয়তো নামও বলতাম না যে আমি কে কে কথা বলছি। তো সেটার একটা কাল্ট ফলোয়িং ছিল, কিন্তু মানে ম্যাসিভ হিট বলতে যেটা বোঝায় হিট আর যে সেটা নীরব ভাই, কিবরিয়া ভাই, ওনারা ছিলেন অ্যাকচুয়ালি। আমরাও ছিলাম, টুকটাক মানুষ শুনতো বা অ্যাপ্রিসিয়েট করতো। ওকে, কিন্তু উপস্থাপনার ক্ষেত্রে এসে আমি কিন্তু দেখলাম যে চিত্রটা উল্টো। উপস্থাপনার ক্ষেত্রে একজন মেয়ে যেই পরিমাণ কাজের সুযোগ পাচ্ছে, একজন ছেলে হয়তো বা সেই পরিমাণ কাজের সুযোগ পান না। আপনার কি মনে হয় ভাইয়া যে উপস্থাপক হিসেবে মেয়েদের তুলনায় কি ছেলেদের কাজের পরিধি কম? বা হয়তো ছেলেরা কম কাজ করছে, সেটাও একটা ব্যাপার হতে পারে। যে উপস্থাপক হিসেবে ছেলেরা হয়তো নিজেদেরকে কম পারসিউ করছে বা কম চেষ্টা করছে, সেটা একটা ব্যাপার হতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে যে যারা শো ডিজাইন করছেন তারা কি প্রেফার করছেন, তারা কি ফিমেল হোস্ট প্রেফার করছেন কিনা, সেটাও একটা ব্যাপার হতে পারে। সো অনেকগুলো ব্যাপার, ছোট ছোট ক্রাইটেরিয়া নিয়ে আমার মনে হয় যে ব্যাপারটা ঘটে এখন। আজকে তারকার সাথে আমি আড্ডা দিচ্ছি এবং সেই আড্ডা আমার সঙ্গে এখন আরেকজন যুক্ত হতে যাচ্ছেন। কে যুক্ত হচ্ছেন দেখে নিই আমরা কে আমাদের সঙ্গে আছেন। কে আছেন? আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আছে সাগর। সাগর হচ্ছে একজন দুর্দান্ত প্রোডাকশন ডিজাইনার, আর্ট ডিরেক্টর। ওর কাজ পড়াশোনা ক্যামেরা নিয়ে। Wow. সো ও সিনেমাটোগ্রাফার একসাথে এবং ও ডিরেক্টর। এবং দুঃসাহস নামে একটা অদ্ভুত একটা প্রোডাকশন আমরা করছি, শেষ করলাম আমরা মাত্র, প্যাচওয়ার্কও শেষ হয়ে গেছে এবং সেটা একটা ফিল্ম হিসেবে আসছে। এবং সেই দুঃসাহসী ডিরেক্টর হচ্ছে সাগর। এবং ও টেলিভিশন নাটকে সেভাবে শর্ট ফিল্ম থেকে শুরু করে আরও অনেক কাজ করেছে এর আগে। টেলিভিশন নাটকে ও খুব শীঘ্রই এনটিভিতেই আসছে ঈদে, গেটফুল নামে একটা নাটক নিয়ে, সেটাও আমরা একসঙ্গে কাজ করব। তো তুমি বলছিলে না যে আপনি যাদের সঙ্গে কাজ করেন, কাজের অভিজ্ঞতা নিয়ে যদি কেউ কিছু বলতে চায়, তো আমার কাছে মনে হলো যে একদম খুব রিসেন্ট টাইমে ওর সঙ্গে কাজ করলাম, লম্বা সময় বাগেরহাটে গিয়ে কাজ করলাম। আমার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কি ও হয়তো কিছুটা বলতে পারে। অবশ্যই আমি জানতে চাই। প্রথমে আমি আপনাকে ওয়েলকাম জানাতে চাই রাতের আড্ডা অনুষ্ঠানে, এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা ফ্রেন্ড আমরা একটু শেডের ভিতরে যাই, আমরা আসলে লোকেশন দেখতেছিলাম আর কি ভাইয়ার নেক্সট কাজের জন্য। যেটা হয়েছে যে ভাইয়ার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আসলে এটা এক লাইন দুই লাইনে বলে শেষ করা যাবে না। আর হচ্ছে মানে আমি বাংলাদেশে অনেক আর্টিস্টের মানে যে আর্ট ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার বাইরে থেকে দেখছি, কিন্তু কাজের প্রতি এত পরিমাণ আগ্রহ আমি কোনো মানুষকে এর আগে দেখি নাই। যে কোনো ধরেন সেটা যে কোনো কাজ, সেটা হবে টিভি নাটক হোক, ফিল্ম হোক, বা হচ্ছে আপনার মানে সেটা 1 মিনিটের প্রোডাকশন হোক, আমার কাছে মনে হয়েছে যে রাব্বি ভাই মানে সেটাকে সেই পরিমাণ গুরুত্ব দিয়ে আসলে ভাবে কাজটা নিয়ে কতটা ভালো কাজ করা যায় বা কিভাবে আরো ভালো করা যায় সেটা নিয়ে তিনি আসলে খুব সিনসিয়ারলি ভাবে, যার কারণে আসলেই আমি তার প্রচন্ড পরিমাণে রেসপেক্ট করি এবং আমি সারা জীবন তার সাথে কাজ করতে চাই। হ্যাঁ, আমি খুব বেশি ডিরেকশন দিতে চাই না বা আমি আসলে ডিরেক্টর হইতে চাই না, আমি আসলে
একজন ফিল্ম মেকার হইতে চাইছি, আমি পথে ঘাটে ফিল্ম বানাইতে চাইছি, এবং হচ্ছে আমি তাদের মতো আর্টিস্ট চাই আর কি। সো রাব্বি ভাইকে আসলে স্যালুট। রাব্বি ভাই আমার সাথে আসলে মানে তার সাথে একটা ভালো জার্নি হয়েছে, 1 বছরের জার্নি একটা ফিল্ম নিয়ে। তারপরে আরো ছোট ছোট অনেক প্রোডাকশন এদিক সেদিক হয়েছে। তো আসলে রাব্বি ভাইয়ের উপরে মানে কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না আমি। এই জার্নি চলমান থাকুক। আপনি journey বলছিলেন চলমান যে থাকুক। আপনি শুটিং লোকেশন থেকে ফোন করেছেন, অর্থাৎ আপনি রেকি করছেন এখন। রেকি করছে এখন। কোন কাজের জন্য রেকি করা হচ্ছে? এটা হচ্ছে এনটিভির একটা প্রোডাকশন। ওকে, যেটা নিয়ে বলছেন গ্রেটফুল। ওকে, গেটফুল। কবে এটা শুটিং শুরু হচ্ছে তাহলে? 19 থেকে শুরু করব আমরা, 3 দিন করব সম্ভবত। ইনশাআল্লাহ। চমৎকার। আর শুটিং লোকেশনের ব্যাপারে কি একটা আইডিয়া দেওয়া যায়? আমরা কি জানতে পারি লোকেশনটা কোথায়? আমি বেসিক্যালি আসলে আমার গল্প প্লট যেদিক হয় আসলে মানে যেখানে ডিমান্ড করে, আমার এই গল্পটা আসলে এই শহরেরই গল্প। হ্যাঁ, আমি আসলে এই শহরে এই গল্পটা হচ্ছে দেখছি নিজের চোখে, কিছু জায়গায় নিজের মতো করে ভেবে লিখছি। সো ওই গল্পটাই আসলে বলার চেষ্টা করা আর কি। তো সেই লোকেশন গুলোতেই আমি করব, যেখানে যে ঘটনাগুলো ঘটছে আসলে রিয়েল লাইফে। হ্যাঁ, লোকেশনটা কোথায়, ও, কোন হ্যাঁ। জেলায় সেটা বলো। এটা বাগেরহাট বাগেরহাট। বাগেরহাট সদর। বাগেরহাট শহর। বাহ, হ্যাঁ। খুবই বাগেরহাট। সুন্দর একটি বাগেরহাটে শহর আজকে এবং- ওটা শুটিং শেষ হইলো ভাইয়া, রাফাত ভাইয়ের একটা শুটিং শেষ করে মাত্র মানে বাগেরহাট থেকে সে বের হইলো আর কি। চমৎকার। আমরা সবাই এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে আমি জানিয়ে দিচ্ছি, এই নাটকটা অর্থাৎ গ্রেটফুল নাটকটা এনটিভিতে ঈদের জন্য প্রচারিত হবে। এই নাটকটা কিন্তু একেবারেই মিস করা যাবে না। আমরা যেন ভালো কিছু করতে পারি। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কাজ অনেক ভালো Thank you. যাক, সেই শুভকামনা রইল। ভালো থাকবেন। জি। ও হচ্ছে এই জেনারেশনের একটা পাগলা ডিরেক্টর। ও খুব ভালো কাজ, মানে ওর কাজের ধরনই অন্যরকম। আমার ধারণা যে ওর দুঃসাহস সিনেমাটা এলে সেটা মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করবে। কথা বলতে বলতে আসলে আমরা অভিনয়ের প্রসঙ্গে ঢুকেই গিয়েছি। একদম প্রথম সিনেমা যদি বলি অনিমেষ আইচের জিরো ডিগ্রি, সেখান থেকে ছোট তারপর ছিলাম, আপনি হ্যাঁ। করলেন অনেক লম্বা বিরতির পর শাহরিয়ার পলকের বুকের মধ্যে বকুলের বুকে রক্তকরবী। হ্যাঁ, তাহলে বকুলের এটা কি বুকে সে রক্তকরবী। হিসাবে কি আমরা তৃতীয় সিনেমা ধরতে পারি দুঃসাহস? না, শ্যামাকাব্য করেছিলাম। হ্যাঁ, মাঝখানে শ্যামাকাব্য শ্যামাকাব্য করেছেন। হ্যাঁ, শ্যামাকাব্য করেছিলাম, শ্যামাকাব্য গেছে মাঝখানে। আর নূর ইমরান মিঠু, কমলা রকেটের জন্য যিনি বিখ্যাত ডিরেক্টর, তার একটা কাজ কুরকাব, সেটা হয়ে গেছে, মানে পোস্টের কাজও প্রায় শেষের দিকে। সেটার একটা এবছরই হয়তো আসবে। দুঃসাহস সাগরের সিনেমার কাজ, সেটা হয়তো আসবে। পঞ্চম সিনেমা। আই গেস, আমি গুনছি না। আচ্ছা, না আমি গুনে নিয়েছি। জিরো ডিগ্রির পর লম্বা বিরতি, তারপর পরপর 4টা সিনেমা। অভিজ্ঞতা কেমন এবং এক্সপেকটেশন কেমন এই পর্যায়ে এসে? না, আমি জিরো ডিগ্রি যখন করছি তখন আমি ওই যে বললাম যে আমি রেডিও সামলাচ্ছি বা আরো অনেক কিছু করছি। তখন ওটা আসলে অনিমেষদা বানাচ্ছে, জয়াপা কাজ করছেন, সবাই বলছে যে চলো গিয়ে করি, বা কেন করবা না, করো, করলে ভালো হয়, আচ্ছা ঠিক আছে করি, সেটা ওইভাবে করা আসলে। আর তার পরবর্তীতে যে সিনেমাগুলোর কথা আমরা বললাম, সেগুলো হচ্ছে আমার এই গত 3 বছরের জার্নি। যে বুক পকেটের গল্প থেকে যে আমি যে খুব সিরিয়াসলি কাজ করবার চেষ্টা করছি, বা মাথা থেকে অন্য সব কিছু বাদ দিয়ে শুধু অভিনয়টা নিয়েই ভাবছি, সেই জার্নির এই 3টা প্রোডাকশন। তো এই প্রোডাকশনগুলো নিয়ে আমি একটু আশাবাদী, দেখা যাক কি হয়। চমৎকার। বুক পকেটের গল্প প্রসঙ্গে অবশ্যই আসবো, তবে তার আগে একটি ভিডিও কল নিয়ে নিচ্ছি। ওকে, এবার কি সারপ্রাইজ আমার জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? বিখ্যাত মানুষ মাসুদ হাসান উজ্জ্বল ভাই, যিনি তার নাটক এবং তার নিজের স্টাইলের জন্য প্রসিদ্ধ, পরিচিত, এবং সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করে। আমি যখন ঢাকা শহরে এসে টুকটাক করে কাজ করছি, স্টুডেন্ট থাকা অবস্থায়, আমি তো লেখাপড়া পাশাপাশি করেছি আসলে। সো তখন আমার এই কাজ এবং এই কালচারাল বিভিন্ন সাইটে আমার ইনভলভমেন্ট, এবং সেটার একটা বড় জায়গা ছিল চারুকলা। এবং চারুকলাতেই আমি, মানে আমাকে মানুষ চারুকলার স্টুডেন্টই মনে করতো আসলে একটা সময়। তো আমি সব কিছুর সঙ্গে ইনভলভ ছিলাম চারুকলার, এবং চারুকলায় যে আমার 2-3 জন হোস্ট ছিলেন বা যাদের সঙ্গে আমি বড় হয়েছি, তার মধ্যে প্রধানতম ব্যক্তি হচ্ছেন মাসুদ হাসান উজ্জ্বল, এবং আমাদের একটা দীর্ঘ জার্নি আছে। সো এবং উজ্জ্বল ভাই আমাদের সঙ্গে, হ্যাঁ, অনেক দীর্ঘ। হ্যাঁ, না একটা ভালো আসলে কথা আমি বলেন আমাকে আমি নিয়ে, উজ্জ্বল ভাই।
না, আমি প্রশ্ন অবশ্যই আপনার হাতে আমি প্রশ্ন তুলে দিচ্ছি। আপনি এই মানুষটা আপনার সাথে ক্যামেরার পেছনেও কাজ করেছে, ক্যামেরার সামনেও কাজ আমি করেছে। বললাম না যে আমি অনেক মানে অনেক Privileged. অদ্ভুত ভালো মানুষের সাথে এবং অনেক ট্যালেন্টেড মানুষের সঙ্গে সান্নিধ্য পেয়েছি, একদমই কাজ তাই। করবার সুযোগ পেয়েছি। যে একসঙ্গে আইডিয়েশন থেকে শুরু করে পুরো প্রসেসের মধ্যে থাকা, এক ধরনের সহযোগী হিসেবে কাজ করা, বা উজ্জ্বল ভাইদের ব্যান্ড তখন মেঘদলের সাথে তখন শাওন ভাই তো ম্যানেজার, আমিও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সো অন্যরকম একটা সময় ছিল আমাদের। আমি অনেক অনেক প্রিভিলেজড, অনেক লাকি যে আমি এই মানুষগুলোর সঙ্গ পেয়েছি। সুমন ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন। ভাইয়া, একটু যদি আমি মূল্যায়ন করতে বলি তাকে, তাহলে কি বলবেন? শূন্য দিবে আমাকে উজ্জ্বল ভাই। সবচেয়ে আনন্দের কথা হচ্ছে রাব্বি এখন মূল্যায়নের মধ্যেই আছে। হ্যাঁ, আমি সুযোগ পেলে ওর কাজ দেখি এবং ওর যে একটা অসাধারণ ভয়েস এবং ওর যে অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, ওর যে অ্যাপিয়ারেন্সটা অডিয়েন্স দেখছে, ও নিজেকে নানাভাবে ভাঙছে, এটা ঠিক আছে, কিন্তু আর্টিস্টের আসলে যেমন টম ক্রুজ তো টম ক্রুজই, যে সিনেমাই করুক, হ্যাঁ, ফলে ওর যে ব্যক্তিত্ব, ওর যে নিজেকে উপস্থাপন যেভাবে করার ওর নিজস্ব স্টাইল, সেটা কিন্তু ও খুব ভালোভাবে স্ট্যাবলিশ করে ফেলেছে। হ্যাঁ, আর রাব্বি যখন চারুকলায় আসতো, আমরা যখন নতুন জিনিসপত্র এক্সপ্লোর করার চেষ্টা করছি, ও তো আমাদের অনেক ছোট, তো দেখতাম যে ওর মধ্যে অনেক এনার্জি এবং ও একটা অনেক সুন্দর শো করতো রেডিও এবিসিতে। ওইটা শোটা হচ্ছে পোকা না কি নাম ছিল, পোকা তাই না পোকা রে? পোকা হ্যাঁ, এরকম, হ্যাঁ, পোকা। পোকা। ওইটা কিন্তু পুরো একটা সাইকেডেলিক কনসেপ্টের শো ছিল এবং শোর ব্রেকে ব্রেকে আমরা ফোনে কথা বলতাম যে এখন কি নিয়ে কি করা যায়। হ্যাঁ, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এই যে একটা শো ভালো করার জন্য যে এত রকম গবেষণা একটা রেডিও শো করার জন্য, তার মানে এটা আসলে আর্টের প্রতি কমিটমেন্ট না থাকলে এবং অডিয়েন্সের প্রতি কমিটমেন্ট না থাকলে এটা কিন্তু আসে না। মানে আমাদের চর্চার জায়গাটা বা আমাদের প্রফেশনটাই এরকম, ইউ হ্যাভ টু বি ভেরি কমিটেড টু ইয়োরসেলফ টুয়ার্ডস আর্ট অ্যান্ড দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যান্ড দ্য অডিয়েন্স। তো সেই ব্যাপারটা ছিল বলেই ওই যে আমরা রতন কিনা জানি না, কিন্তু একটা ইয়ে তো আছে যে রতনে রতন চেনে টাইপ ব্যাপার। তো রাব্বি হচ্ছে আমাদের জীবনেও আমাদের ছোট ভাই, কিন্তু বন্ধু ছোট ভাই এরকমই, আমরা বন্ধুই বেশি। তো ওর নিজের যোগ্যতার কারণেই ও আমাদেরকে খুঁজে নিয়েছে বা আমরা ওকে খুঁজে নিয়েছি, বা আমাদের সমকাল হোক আর মহাকাল হোক আমাদেরকে মিলিয়ে দিয়েছে। তো এখন যখন দেখি যে রাব্বির একের পর এক সাফল্য আসছে, ওর অনেক ফ্যান ফলোইং এবং ও অনেক ভালো ভালো কাজ করছে, ভালো ভালো কাজ করে এই ফ্যান ফলোইংটা তৈরি হচ্ছে, সস্তা দরে কাজ করে না, তখন মনে হয় যে এই যে আমাদের বিভিন্নভাবে বেড়ে ওঠা, এটা খুব একটা ব্যর্থ হয়নি আসলে। চমৎকার কিছু কথা আপনি বললেন উজ্জ্বল ভাইয়া। আপনার নামের মতনই আপনার কথাগুলো আসলে উজ্জ্বল হয়েই থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে রাতের আড্ডায় যুক্ত হবার জন্য। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ উজ্জ্বল ভাই, থ্যাংক ইউ। আমাদের অদ্ভুত সময় গেছে। আমরা আমাদের সেই মানে পিঙ্ক ফ্লয়েড থেকে বিটলস থেকে মানে কালিদাস থেকে জীবনানন্দ দাশ, আমরা সেখান থেকে উনি বনলতা সেনও বানিয়ে ফেললেন, দেখার অপেক্ষায় আছি। আমরা একটু কমেন্টগুলো পড়ে আসি। প্লিজ প্লিজ প্লিজ। শামীম শুভ লিখেছেন, বুক পকেটের গল্প এর ওসি মাহফুজের কাহিনী শেষ হয়নি, বুক পকেটের গল্প 2 তৈরি হবে কি? আর সব গল্পে আপনি চরিত্রে মরে যান, মৃত্যু কি আপনি ভালোবাসেন? মৃত্যু কোনো না কোনোভাবে ভালোবাসার ভেতরে রাখলেই বোধহয় ভালো, কারণ মৃত্যু এমন একটা জিনিস যা আমাদের সবাইকে কোনো না কোনো সময় আলিঙ্গন করতেই হবে। তো ভয় না করে ভালোবাসা এবং নিয়তি বা পরিণতি সেরকম ভেবে নেওয়াটাই তো ভালো। ওকে, কেয়া লিখেছেন, কেমন আছেন ভাইয়া? মুক্তি নাটকে কি যে মারাত্মক অভিনয় করেছেন আমাদের রাব্বি ভাই। মুক্তি আমার পছন্দের একটা কাজ এবং অনেক ধন্যবাদ অ্যাপ্রিসিয়েট করার জন্য। মুক্তি হচ্ছে তাসনিয়া ফারিন, খায়রুল বাশার, দুজন ভীষণ গুণী অভিনেতা এবং তাদের সঙ্গে আমি ছিলাম এবং মুক্তি ইউটিউবে পাওয়া যায়। ওকে, তাহলে যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন কাজটি। রানা লিখেছেন, পুতুলের বিয়ে নাটকটি দেখে বেশ ভালো লেগেছে, তিশা আপুর, অথই আপু ও রাব্বি ভাই সবাই ভীষণ ভালো অভিনয় করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভালোবাসার চেয়ে মূল্যবান আর কিছু নেই আসলে। একদমই এটাই প্রাপ্তি আমাদের প্রাপ্তি এটাই।
আর রাকিব লিখেছেন, কে কখন কোথায় নাটকে রাব্বি ভাই যদিও বা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছেন, তারপরে আপনি আপনার সাইডে বেশ ভালো করেছেন। সাথে আয়েশা আপুকে সাথে আয়েশা আপু এক কথায় অসাধারণ অভিনয়। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আয়েশা, তুমি ভীষণ ভালো করেছো। ওই যে একটা কথা আছে না যে কো-আর্টিস্ট যদি ভালো হয় তাহলে পুরো কাজ ভালো হতে বাধ্য। আর আমি তো একজন ভালো কো-আর্টিস্ট না, আমি একই সাথে দুইজন ভালো কো-আর্টিস্ট পেয়েছিলাম, আপনাকে এবং পার্থকে। তার জন্য আমার অভিনয় ভালো হতে বাধ্য। আমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আসলে একসাথে কাজ করতে পারলে ভীষণ ভালো লাগে। একদমই তাই। অনেক অনেক প্রশ্ন জমা হয়েছিল, কিন্তু বোধহয় আর সেগুলো করা হবে না। তবে বুক পকেটের গল্প দিয়ে শেষ করতে চাই। দীর্ঘ বিরতির পর 2024 সালের ভালোবাসা দিবসটি আপনার জন্য বিশেষ ছিল, কারণ বুক পকেটের গল্প। বুক পকেটের গল্পে আপনার ক্যারিয়ারে কি একটি মাইল ফলক? অফকোর্স বুক পকেটের গল্প না হলে আমি আজকে এখানে থাকতাম না। আমি মনে করি যে মানে আমার যে এখন পর্যন্ত মানুষের কাছে যে পরিচিতি বা যে ভালোবাসা আমি পেয়েছি, এটা একদম গড গিফটেড। এটা সৃষ্টিকর্তার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি জাহিদ প্রীতমের কাছে কৃতজ্ঞ, যারা এই প্রোডাকশনের সঙ্গে সম্পৃক্ত ছিল, এবং প্রত্যেকটি সাধারণ দর্শক মানুষ যারা অ্যাপ্রিসিয়েট করেছেন, এখনো দেখছেন, এখনো অ্যাপ্রিসিয়েট করছেন, যারা আমাকে আপন করে নিয়েছেন, যারা আমাকে ওই অনুভূতিটা দিয়েছেন যে হ্যাঁ তুমি কাজ করতে পারো বা তুমি সিরিয়াসলি কাজ করো, তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এবং বুক পকেটের গল্প আমার কাছে একটা অন্যতম মাইল ফলক হিসেবে সারা জীবন থাকবে। বাহ, প্রথম নাটক কত সালে করা হয়েছিল মনে পড়ে কি? না, আমার ওরকম মনে নেই। আমি স্কুল কলেজে থাকতে, মানে স্কুলে থাকতে শেষের দিকে আমি এরকম ওই যে ডিএফপি ছোট ছোট উন্নয়নমূলক কাজ হতো, আমি ওখানেও অ্যাক্টিং করেছি, আই রিমেম্বার। বাট ওরকম খুব সিরিয়াসলি না। মানে সিরিয়াস হওয়ার পর যখন বুঝলেন যে অভিনয়টা কি বা আপনি অভিনেতা হতে চান? আমি যে উজ্জ্বল ভাইয়ের কাজ করতাম, অনিমেষটা মাঝে মধ্যে কাজ করলে সেটার সঙ্গে কাজ করতাম, কিন্তু তখন তো আসলে ইউটিউবের মতো মানে ইউটিউবে নাটক আসা বা ওই আর্কাইভিং প্রসেসটা শুরু হয়নি। অন এয়ারে এসছে, নাটক চলে গেছে, মানুষ ভুলে গেছে। তাহলে কি আপনি একেবারে চাপ বোধ করেননি? না, আমার কাছে আমি তো একদম নতুন করে শুরু, এবং এটাই মানে সেটাই মেনে নিতে চাই। মানে অনেকে আমাকে বলে যে বুক পকেটের গল্প দিয়ে আপনার শুরু, আমি ওকে উইথ ইট, আমি সেটা নিয়ে শুরু ভাবলেও আমার কোনো কিছু যায় আসে না। মানুষ আমাকে গ্রহণ করছেন, সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। একদমই তাই। রাবি ভাইয়া, একটা দুঃখ আজকেও থেকে যাবে আমার, যে অনেক অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু জানার ছিল, শেখার ছিল আপনার থেকে, সেটা হলো না। কিন্তু দারুণ একটা আড্ডা হলো, এই তৃপ্তি নিয়ে বাসায় ফিরে যেতে পারবো অন্তত। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আমাকে ডাকবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। আমি জানি এই সময়টাতে আমাদের সবারই কর্মব্যস্ততা ভীষণ, তারপরও যে আপনি এনটিভি পরিবারকে সময় দিয়েছেন, রাতের আড্ডার দর্শককে, আমাকে সময় দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা এনটিভির কাছে, কৃতজ্ঞতা যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা দেখেছেন, যারা অ্যাপ্রিসিয়েট করেছেন, যারা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে ফোনে বা জুম কলে, সবার কাছে কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং ভালোবাসায় রাখবেন সেই প্রত্যাশা করছি। এবং স্পেশালি তোমাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া। দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের রাতের আড্ডার আজকের পর্ব। দারুণ একটা আড্ডা আমি দিলাম। আশা করি আমি যেরকম উপভোগ করেছি আজকের এপিসোডটা আপনারাও ঠিক ততটাই উপভোগ করেছেন। যেমনটি ভাইয়া বলছিলেন যে আজকে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, সেটা কমেন্টে হোক কিংবা এই লাইভ আড্ডা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, এবং ভিডিও কলে যারা যুক্ত হয়েছেন, তাদের সবাইকে অনেক ভালোবাসা। আর আগামী সপ্তাহে আমি আয়েশা খান নতুন অতিথিকে সাথে নিয়ে আবারও ফিরে আসবো এই স্টুডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।